10:30 ঘুম ভাঙল নূরের। মাথা ব্যথাটা এখন একটু কম, তবে চোখ জ্বালা করছে। বিছানা থেকে উঠে চারদিকে চোখ বুলালো নূর। আশমিন রুমে নেই। বাঁকা হেসে ওয়াশরুমে চলে গেল। আজ মন্ত্রী সাহেবকে একটু জ্বালানো যাক। গোসল সেরে একবার রেডি হয়ে বের হলো নূর। একটু অফিসে যেতে হবে, বজ্জাত মন্ত্রীর একটা খবর নেওয়া যাক। ফোন হাতে নিয়ে কল দিতেই আশমিন সাথে সাথে রিসিভ করলো। একদিনেই বড় পাগল হয়ে গেলে? তুমি না আমাকে একটু বেশিই ভালোবাসো? নূর হতাশার শ্বাস ফেলল। এই লোক জীবনে ঠিক হওয়ার নয়। কোথায় আপনি? আমি একটু বের হয়েছি, কিছুক্ষণ পরে চলে আসব। বাসা থেকে বের হওয়ার কথা চিন্তাও করো না বউ। আমার কয়েকদিন খুব প্রেম পাবে। তুমি বাড়িতে না থাকলে প্রেম কার উপর অ্যাপ্লাই করবো বলো তো? আব্বুর মতো তো আমার আরও দুটো বউ নেই? নূরের বিরক্তির মাত্রা আকাশ ছুঁল। দুম করে ফোন কেটে দিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজ একটা বড় ডিল হওয়ার কথা, এখনও হাতে 1 ঘন্টা সময় আছে। নূর ফোন কেটে দিতে আশমিন মুখ কুঁচকে ফেলল। তার এত রোমান্টিক কথা শুনে ফোন কেটে দিল রীতিমতো মানবতা বিরোধী কাজ। তার বউ বড্ড অমানবিক। নূরের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। ও মেয়ে আপাতত কয়েকদিন কিছু জরুরি কাজে ব্যস্ত, তাই একজন মেয়ে নিয়োগ দেওয়া হবে। আশমিন ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব সানভিকে দিয়েছে। তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে কপাল ধরে দাঁড়িয়ে গেল সানভি। মুহূর্তে ঘটে যাওয়া মেজাজটা আরও বেশি ঘটে হয়ে গেল। সে মোটামুটি ভালো লম্বা, তার কপালে বাড়ি খেতে হলে অপর পাশের মানুষটাকেও তার সমান লম্বা হতে হবে। সানভি কপাল ছেড়ে সামনে তাকাতে দেখল এক লিলিপুট সাইজের মেয়ে তার ইঞ্চি হিল পরে তার দিকে কটপট করে তাকিয়ে আছে। সানভি সেদিকে পাত্তা না দিয়ে কর্কশ গলায় বলল, জুতো খোলো। কি? অবাক হয়ে সানভি গ্যাগ করে বলল, কানে কথা যায়নি? বলছি জুতো খোলো। মেয়েটি ভ্যাবাচেকা খেয়ে গেল। রাগ ছাইজে গিয়ে নিজে জুতো খুলে আশমিনের মুখের সামনে ধরল। আশমিন রিসিপশন থেকে কাছে নিয়ে সাথে জুতোর সব কয়টা বেল্ট কেটে দিল। মেয়েটার চোখ বড় বড় করে তাকিয়ে আছে সানভির দিকে। আর কোনোদিন এত উঁচু জুতা পরে অফিসে আসবে না। যা সামলাতে পারো না তা পরো কেন? মেয়েটার আগে দাঁত কটমট করতে লাগলো। হাতের জুতোগুলো নিচে ফেলে চিৎকার করে বলল, বলি বাসায় কি খাবার দাবার কিছু দেয় না? সকাল সকাল চোখের মাথা কেন খেতে হলো আপনার? আমার মতো আস্ত একটা মানুষ আপনার চোখে পড়ল না? নিজের চোখ দিয়ে কাজে লাগাতে পারেন না? তাহলে এই মুহূর্তে আমাকে খুলে দিন, আমি চক্ষু হাসপাতালে দান করে আসব। সানভি হতভম্ব হয়ে গেল। এই অফিসে কেউ তার সাথে এইভাবে কথা বলার সাহস পায় না। এইটুকু মেয়ে তাকে এভাবে ধমকাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এই প্যারেন্টসগুলো আজকাল দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। বাচ্চা কিন্ডারগার্টেন থেকে বেরিয়ে এখানে চলে এসেছে, তাদের ধ্যান নেই। একজন গার্ডকে ডেকে একে এক্ষুনি এই স্কুল থেকে এসেছে সেখানে নামিয়ে দিয়ে এসো। মেয়েটার রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওই গার্ডকে বলল, হ্যাঁ, সাথে একে কবরস্থান ছেড়ে আসুন। কবর থেকে পালিয়ে এসেছে মনে হচ্ছে, আর ভুল করে চোখ দুটো ওখানেই রেখে এসেছে। তাই বুড়ো দাদু একজন অনার্স পাশ করা মেয়েকে বাচ্চা ভাবছে। চুপ করো বেয়াদব মেয়ে। অভদ্রতাও একটা ভদ্রতা থাকা দরকার। অসভ্যের মতো চিৎকার করছো কেন? এই অফিসে তোমাকে ঢুকতে দিয়েছে কে? এই, একে এক্ষুনি এখান থেকে বের করো। অফিসের সবাই অবাক হয়ে ওদের ঝগড়া দেখছে। চিৎকার চেঁচামেচি শুনে আশমিনও বেরিয়ে এসেছে। সানভিকে এভাবে ঝগড়া করতে দেখে সবার মতো সেও অবাক হয়ে গেল। এখানে কি হচ্ছে সান? আশমিনের কথা শুনে সানভি চুপ করে গেল। মেয়েটা কাঁদো কাঁদো চেহারা করে বলল, আমি ইন্টারভিউর জন্য এসেছি স্যার। এই লোকটার সাথে ধাক্কা খাওয়ায় সে আমার জুতো কেটে দিয়েছে, আবার আমাকে বকাবকিও করছে। আশমিন মুচকি হাসলো, শান্ত গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? লুবানা জান্নাত। তোমার চাকরি হয়ে গেছে লুবানা? আজ থেকে জয়েন করবে। ওকে কাজ বুঝিয়ে RS কোম্পানিতে পাঠিয়ে দাও। আশমিন চলে যেতেই সবার নিজের কাজে মন দিল। সানভীর ভোদা মুখ করে তাকিয়ে আছে লুবানার দিকে।
লুবানা বিশ্বজয় করে হাসি দিল। সানভীর দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, চলুন দাদু, এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার নাটবল্টুতে জং ধরে যাবে। আমাকে আমার কাজ বুঝিয়ে দিয়ে না হয় কবরে চলে যাবেন। আপনার জন্য বাইরে পরিবেশই উপযোগী না। সানভীর কটমট করে তাকিয়ে হন করে চলে গেল। লুবনা ওর পিছু যেতে যেতে গা জ্বালানি হাসি দিতে লাগলো। আশিয়ানের মুখোমুখি বসে আছে আশমিন। ঢাকার বিশালবহুল 5 তলা হোটেলে সুইস রুমে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। কেমন আছেন জৈন চৌধুরী? আশমিন হালকা হাসলো। বাঁকা চোখে একবার আশিয়ানের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাফিয়া সাহেব, আপনার কি খবর? বাংলাদেশে ঘোরা হয়েছে? সুন্দরবন ঘুরে আসতে পারেন। বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তখন আর এই শহরে বাঘের সাথে টক্কর দেওয়া চুলকানি উঠবে না। আশিয়ান শব্দ করে হেসে উঠল। আশমিনের দিকে হালকা ঝুঁকে কৌতুক গলায় বলল, এ তো ভালোবাসা কার জন্য? বাঘ সাহেব, নূরের জন্য। বোন কিন্তু আমার আস্ত বাঘিনী। আমি না হয় কিছু নাই করলাম, আমার বাঘিনী আপনাকে ছাড়বে তো? আশমিন অবাক হওয়ার ভান করে বলল, ছাড়বে কেন? আমি ছাড়তে দেব না। আমি তাকে আমার ভালোবাসায় বন্দিনী করব। তার তেজ আমিতেই শুরু হয়ে যাবে, আমিতেই শেষ হয়ে যাবে। বড্ড আদরের বউ আমার। আমি আমার বউ ছাড়া একদম থাকতে পারি না। আশিয়ান খুক খুক করে কেসে উঠল। সম্পর্কে যেমনই হোক না কেন, বোন তো হয়, তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে। আশিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মূল কথায় ঢুকে গেল। তোমার মামি তোমাকে এখন কি মনে করে আনলো ভাই আমার? কি চাই তোমার? আমার পুরো সাম্রাজ্য চাই, পুরোটা। আশমিন বাঁকা হাসল। সাম্রাজ্য তো আমার রানীর। তার রাজা তোমার সামনে বসে, তাকে টপকে নিতে পারলে নিয়ে নাও। আর যদি রানী না থাকে, এক ভুরু উঁচু করে। আমার ফুফির শেষ অংশ তুমি তোমাকে মারতে আমার খারাপ লাগবে। বিষাক্ত অতীত টেনে এনো না আশিয়ান। আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না। চেনো তো আমাকে, কী করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। আশিয়ান আশমিনের শান্ত মুখের দিকে তাকালো। চেহারা কোনো ভয়, অস্থিরতা, চিন্তা, রাগ কোনো কিছুই ছাপ নেই। সে জানে আশমিন ভয়ঙ্কর। যা কেউ জানে না তা আশিয়ান জানে। ভালো মানুষ তো সেও নয়। আপনার সতীর সামনে এলে আপনার রানী যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য। নিজেকে নিয়ে ভাবো, একটা মাত্র জীবন তোমার। এইটা হারালে কি দিয়ে দেহ চালাবে? ঠান্ডা মাথায় হুমকি দিয়ে চলে এলো আশমিন। আশিয়ানের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে। নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য সব কিছু নিজের করে নেওয়া। অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, ফলাফল শূন্য। তাদের জীবনটা বড্ড অগোছালো, সব থেকেও কেউ নেই। আশমিনের সাথে তার যে সম্পর্ক তা কয়েকজন ছাড়া কেউ জানে না, এমনকি অমিও না। কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে। নিজের সর্বস্ব দিয়ে সে আশমিনের মোকাবেলা করবে। কেউ কাউকে জানে মারতে পারবে না, সমস্যাটা এখানেই। নাহলে এতদিনে কেচ্চা খতম হয়ে যেত। আশমিন সরাসরি নূরের অফিসে চলে এসেছে। নূর সকাল থেকে তার ফোনে রিসিভ করছে না। এ তো আদর ভালোবাসা দেওয়ার পরও বউ তাকে পাত্তা দিচ্ছে না। তার মেহনত সব জলে ভেসে গেল। তাই সে চিন্তা করছে এখন থেকে বউকে বেশি বেশি ভালোবাসবে। সকাল বিকাল ট্যাবলেট খাওয়ার মতো বউকে আদর করতে হবে। দরকার হলে রাজনীতি ছেড়ে বউকে আঁচল ধরে ঘোড়ার চাকরি নিয়ে নেবে। বউকে তার জন্য পাগল করেই ছাড়বে। তবে না প্রেমটা মাখো মাখো হবে। আশমিন কেবিনে প্রবেশ করতেই নূর ভুরু কুঁচকে সেদিকে তাকালো। আশমিনকে দেখে কপাল কুঁচকে বলল, কি চাই? বউয়ের অ্যাটেনশন। তুমি এখন বেইমান কিভাবে হলে নূর? সারা রাত ভালোবাসায় এই দাম দিলে। এ তো আদর ভালোবাসার পরও তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা। আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে। মানে, কাজ শেষ, খোদা হাফেজ। নূর শান্ত চোখে তাকিয়ে আশমিনের সমস্ত বাজে কথা হজম করে নিল। আশমিন থামতেই পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় বলল, আপনার ছিপ মার্কা কথা শেষ হলে বিদায় হন। আশমিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল। কপালে ঠোঁট ছুঁয়ে গলায় শান্ত গলায় বলল,
ফোন ধরছিলে না কেন? বিজি ছিলাম। নূরের সহজ উত্তরটা সহজভাবে নিতে পারল না আশমিন। তবে নূরকে কিছু বুঝতে দিল না। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে গালে বুলিয়ে বলল, খেয়েছো কিছু? এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে। খাইনি, খাবো এখন। চলো একসাথে খাই। লুবানা নামে একটা মেয়ে আসবে। আজ থেকে ও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সান সব বুঝিয়ে এখানে নিয়ে আসবে। তোমার সাথে সারাদিন থাকবে। মেয়েটি এতিম। রাতে নূর মঞ্জিল থাকার ব্যবস্থা করে দিও। ছোট একটা ভাই আছে, সেও ওর সাথেই থাকবে। কোনো অসুবিধা নেই তো? সমস্যা নাই, আমি সব ম্যানেজ করে নেব। এবার ছাড়ুন, ক্ষুধা পেয়েছে তো। আশমিন ছাড়ল না। হাতের বাঁধন আরও শক্ত করে নূরকে নিজের সাথে চেপে ধরল। ফিসফিস করে বলল, ছাড়তে পারবো না, আমার মুড নেই। বউকে ছেড়ে দেওয়ার জিনিস? বউ এভাবে জড়িয়ে রাখার জিনিস? চুপ করে থাকো, না হলে অফিসকে বেডরুম বানাতে আমার সময় লাগবে না।